নমস্কার, হেল্পলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দৃষ্টি। আপনারা জানেন আমাদের হেল্পলাইনের অনুষ্ঠান মানে আমরা স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয় আলোচনা করি, আর সেই আলোচনার বিষয়বস্তুগুলো আমরা এমন পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি যাতে যে বিষয়টা আমি বা আপনিও অতটা ডিটেলসে জানি না, বিষয়টা হয়তো শুনেছি কিন্তু বিষয়টা কি, কেন হয়, কি তার কারণ আরো বিস্তারিত আমরা কিছুই জানি না। কার কাছ থেকে আমরা জানবো? আমাদের ঠিক পাশে আমার যে এক্সপার্ট বসে থাকেন তার কাছ থেকে জানবো। কিন্তু তার আগে একটা বিষয়, সেটা হচ্ছে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। হেল্পলাইন অনুষ্ঠান যেমন আপনাদের ভীষণ পছন্দের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি এবার থেকে আপনারা টিভির ওপার থেকে তো অবশ্যই দেখবেন, তার পাশাপাশি দেখতে পাবেন ইউটিউবেও। কিভাবে দেখবেন? আপনার হাতে মুঠোফোন রয়েছে, মুঠোফোনের নিশ্চয়ই ইউটিউব অ্যাপটি রয়েছে, সেখানে চলে যান, সার্চ বাটনে গিয়ে সেখান থেকে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন এবং সেখানে ভিডিওসে গিয়ে হেল্পলাইন অনুষ্ঠান আপনারা পেয়ে যাবেন। আর সেই ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং তার পাশাপাশি শেয়ার করতে পারেন আপনার নিজের মানুষদের কাছে, যাদেরকে আপনি সেই তথ্যটা দিতে চান, তাদেরকে তথ্য সমৃদ্ধ করতে চান। এছাড়াও সিটিভিএন একেডি প্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে সিটিভিএন একেডি প্লাসে পোস্ট করা সমস্ত প্রোগ্রামস, ভিডিওস যেগুলো আপনাদের ভীষণ পছন্দের, সেগুলো সবার আগে নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছয়, যাতে আপনি জানতে পারেন কোন ভিডিওটা সিটিভিএন একেডি প্লাস পোস্ট করেছে এবং আপনি তৎক্ষণাৎ সাথে সাথেই চলে আসতে পারেন ভিডিওটা দেখার জন্য। এবার আমি আসি আলোচনার বিষয়। আজকে আমাদের আলোচনার বিষয় সেটি হলো স্ট্রোক। এই স্ট্রোক আমরা হয়তো শুনেছি, আমিও শুনেছি, আপনিও শুনেছেন, কিন্তু এই স্ট্রোক কেন হয়, কি কি ধরনের হয়, কি পরিণতি হতে পারে এবং কি চিকিৎসা রয়েছে, সেই সবটা নিয়েই আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে যিনি রয়েছেন, এসএসকেএম হাসপাতালের ডিপার্টমেন্ট অফ মেডিসিনের প্রফেসর এবং এইচওডিও তিনি, ডক্টর নীলাদ্রি সরকার। অনেক নমস্কার স্যার। নমস্কার। আমাদের দর্শকেরা যারা রয়েছেন টিভি পর্দার উপরে বা আমি নিজেও, স্ট্রোক সম্পর্কে তো সবার খুব স্বচ্ছ ধারণা থাকে না। এই স্ট্রোক বিষয়টা কি, মানে আসলে এটা যখন মানুষের শরীরে হচ্ছে, মাথায় হচ্ছে, তখন কি হচ্ছে মানুষটির সাথে? স্ট্রোক যেটাকে আমরা বলি সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। আপনারা অনেক সময় দেখেছেন, অনেকেই কারো দেখলেন হঠাৎ দেখলেন একটা দিক প্যারালিসিস হয়ে গেছে, বা ধরুন কারো একটা কথাটা জড়িয়ে গেছে। হ্যাঁ, এটাকেই বলা হয় স্ট্রোক। এই সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের মধ্যে 4টে ডিজিজ আসে সাধারণত। একটা হচ্ছে সেরিব্রাল হেমারেজ, সেরিব্রাল থ্রম্বোসিস, সেরিব্রাল এম্বোলিজম আর সাবঅ্যারাকনয়েড হেমারেজ। খুব খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা, হঠাৎ এমনি বোল্ট ফ্রম দ্য ব্লুর মতো। কারো ধরুন একটা দিক হঠাৎ কথা বলতে বলতে দেখা গেল তার একটা দিক পড়ে গেছে, প্যারালিসিস হয়ে গেছে, বা কথাটা জড়িয়ে গেছে, বা উনি অজ্ঞান হয়ে গেছেন, বা খুব মাথা ব্যথা করছে, বমি হচ্ছে। এই বিভিন্ন রকম প্রবলেম নিয়ে কিন্তু স্ট্রোক আসতে পারে। এই স্ট্রোকের কি বিভিন্ন ধরন হয়? মানে আপনি যখন আমরা নর্মালি কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে আমার নিজেরও জানা ছিল না এই যে ধরনগুলো, এই ধরনগুলো কি কি এবং সেই ধরনের জন্য কি কি ডিফারেন্সেস আসে? সেরিব্রাল হেমারেজ যদি কারোর হয়, সেটা দেখা গেছে সেরিব্রাল হেমারেজে খুব ধরুন শতকরা যদি হয়, দেখা যায় 80 জনের হয়তো সেরিব্রাল থ্রম্বোসিস হলো, হয়তো 15 বা 20 জনের সেরিব্রাল হেমারেজ হলো। তারা হয়তো দেখা গেলো প্রচণ্ড হয়তো মাথা ব্যথা করলো, গা বমি হলো, তারপর হয়তো উনি অজ্ঞান হয়ে গেলেন এবং একটা দিক হয়তো প্যারালিসিস হয়ে গেল। এটা হলে আমরা ভাববো হয়তো মোস্ট লাইকলি সেরিব্রাল হেমারেজ হয়েছে। আর যদি আমরা কারোর রকম দেখি, হয়তো দেখা গেল তার একটু কথাটা জড়িয়ে গেছে, প্রথমে একটা হাত প্যারালিসিসের মতো হয়ে গেল, আবার হয়তো 2-3 ঘন্টা পরে বা আবার একটা পা হলো। এইরকম যদি আস্তে আস্তে স্টার্টারিং অনসেট হয়, তাহলে মোস্ট লাইকলি হয়তো সেরিব্রাল থ্রম্বোসিস। কারোর ধরুন হার্টের কোনো প্রবলেম আছে, তার হয়তো একটা অল্প বয়স, হয়তো বেশি বয়স না, হয়তো 25 বছর বা 30 বছর বয়স, তার দেখা গেলো হঠাৎ তার একটা উইকনেস হয়ে গেল একটা দিকে, সাডেন অনসেট। এটাও একটা সেরিব্রাল এম্বোলিজম, এটাও এক ধরনের স্ট্রোক। বা কারো ধরুন দেখা গেল খুব সিভিয়ার হেডেক হলো পেছন দিকটা, এটাকে বাস্টিং অক্সিপিটাল হেডেক বলে, মানে একটা শিরা ছিঁড়ে গেল, এটাকে বলা হয় সাবঅ্যারাকনয়েড হেমারেজ। আচ্ছা, মানে এরকম একাধিক বিষয় রয়েছে যেগুলো হয়তো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বদলে গেলে স্ট্রোকের ধরনটা বদলে যাচ্ছে। ঠিক। কিন্তু আপনি বললেন যে এই যে 25 থেকে 30 বছর, অর্থাৎ যদি কোনো কারো স্ট্রোক হয়, সেই স্ট্রোক হওয়ার তাহলে নির্দিষ্ট কোনো বয়স নেই যে এই বয়সের পর থেকে হতে পারে, বা ইয়াং এজে স্ট্রোক হবে না? ইয়াং এজে স্ট্রোক, অনেক পেশেন্টই স্ট্রোক হয়। হ্যাঁ, কোনো এমন নেই যে ইয়ং এজে স্ট্রোক হয় না, বয়স্ক মানুষদের স্ট্রোক, ইয়ং এজেও স্ট্রোক হতে পারে। কিন্তু এই স্ট্রোক হওয়ার তাহলে কারণগুলো কি? মানে একজন 24 বছর বয়সী একজন ছেলে বা একটা মেয়ের যদি স্ট্রোক হয়, তাহলে তার শরীরে এমন কি কারণ থাকতে পারে যার জন্য তার স্ট্রোক হচ্ছে? মেইন কারণ কিন্তু আমরা যে দেখেছি সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস। যাতে দেখুন ব্লাড প্রেশার আছে কিন্তু উনি জানেন না তার ব্লাড প্রেশার বেশি আছে, হয়তো উনি কখনো চেক করাননি, চেক না করালে ধরা পড়ে না, এই ব্লাড প্রেশার বাড়তে বাড়তে হঠাৎ দেখা গেল স্ট্রোক হয়ে গেল।
বা ডায়াবেটিস হয়তো আছে, উনি চেক করাননি, ডায়াবেটিস হয়তো আনকন্ট্রোলড অবস্থায় আছে, সেখান থেকে স্ট্রোক হতে পারে। বা এটা যেটা বলছিলাম সেরিব্রাল হেমারেজ হয়ে গেল, বা ধরুন একটা শিরা ছিল সেটা ছিঁড়ে গেল, সেটাকে বলে সাবআরেকনাল হেমারেজ, সেটা হতে পারে। বা ধরুন হার্টে একটা কোনো ফুটো ছিল, আচ্ছা, সেখান থেকে একটা এম্বোলিজম হয়ে গিয়ে একটা স্ট্রোক হয়ে গেল। এরকম বিভিন্ন কারণে স্ট্রোক হতে পারে। কিন্তু এরকম স্ট্রোক যখন হচ্ছে, মানে আমার ধরুন আমার বাড়িতে কারোর একজনের স্ট্রোক হয়েছে, আমি সাধারণভাবে একটা সাধারণ মানুষের চোখ দিয়ে আমি কিভাবে বুঝবো যে হয়তো এই মানুষটির স্ট্রোক হয়েছে, আমার ডক্টরের কাছে যাওয়া উচিত? কি কি লক্ষণ বাইরে থেকে প্রকাশ পাবে? যদি কখনো দেখেন যে কারো কথাটা জড়িয়ে যাচ্ছে, হুম। বা একটুখানি মানে ঠিক মতো চেতনা ঠিক মতো একটু আনকনসিয়াসের মতো হয়ে যাচ্ছে, মানে একটু কথা বলতে পারছেন না, বা একটা হাত দেখা গেল তার একটা উইক হয়ে যাচ্ছে, মানে হাতটা পাটা উইক হয়ে গেল, এরকম যদি কখনো কারোর দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে দেরি না করে হসপিটালাইজ করতে হবে। আচ্ছা। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এখন তো অনেক ওষুধপত্র বেরিয়ে গেছে, সেই জন্য যদি 3 ঘন্টার মধ্যে নিয়ে আসা যায় কোনো মানুষকে, যেখানে নাকি টার্সিয়ারি কেয়ার হসপিটাল, যেটা ধরুন আমাদের এসএসকেএম হসপিটাল, বিআইএন, সেখানে একটা ইঞ্জেকশন দেওয়া হলো, থ্রম্বোলিসিস করা হলো, থ্রম্বোলিসিস করে করার পরে দেখা গেল তার পুরো সুস্থ হয়ে গেছে, তার আর স্ট্রোকের সব প্রবলেম কিছু নেই। তার মানে এই যে তাড়াতাড়ি নিয়ে আসা, তাকে নিয়ে এসে তাকে ব্যবস্থা করা, ইঞ্জেকশন দেওয়া, এটা করতে পারলে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হবে। সেই জন্য বাড়িতে না ফেলে রেখে তাড়াতাড়ি হসপিটালাইজ করতে হবে যখন এরকম স্ট্রোক হবে। এটার কি কোনো টাইম বাউন্ড রয়েছে যে আমার ধরুন এখন মনে হচ্ছে যে এই মানুষটির স্ট্রোক হয়তো হয়েছে, তার কতক্ষণের মধ্যে আমি তাকে 3 ঘন্টার মধ্যে, সাধারণত আমরা 3 ঘন্টার মধ্যে যদি কোনো পেশেন্ট আসে, তখন তাকে যদি থ্রম্বোলিসিস করা হয়, তাহলে রিকভারি চান্স অনেক বেশি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মানে যখন একজন পেশেন্টকে স্ট্রোক হওয়া অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, প্রাথমিক কোনো চিকিৎসা মানে কি কি ধরনের চিকিৎসা করা হয় তখন? তখন দেখতে হবে যে তার ডাক্তারবাবু, আশেপাশে যে লোকাল ডাক্তারবাবুকে দেখিয়ে তাকে দেখে নিতে হবে তার প্রেশারটা কেমন আছে, তার সুগারটা কেমন আছে, তার অজ্ঞান হয়ে গেছেন কিনা, অজ্ঞান হয়ে গিয়ে থাকলে তার অনেক সময় অ্যাসপিরেট করতে পারেন, কোনো তার ভিতরে কোনো ডেঞ্চার আছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। তাকে একটু পাশ ফিরিয়ে দিতে হবে, মাথাটা একটু নিচের দিকে করে দিতে হবে, যাতে কোনো কিছু ভিতরে লাংসের মধ্যে না চলে যায়, অ্যাসপিরেশন যাতে না হয়, করে তাকে হসপিটালাইজ করতে হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি আরো কি কি রয়েছে, মানে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা পদ্ধতির মধ্যে কোনো ভাগ, যদি মানে শুধু ওষুধপত্রে নয়, সার্জিক্যাল কোনো বিষয়? ইঞ্জেকশন দেওয়া হয়, থ্রম্বোলিসিস করা হয়। যদি দেখা যায় থ্রম্বোলিসিস ছাড়াও থ্রম্বোলিসিস অতটা রেসপন্স করছেন না, তখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একটা থ্রম্বেক্টমি করা যেতে পারে। থ্রম্বেক্টমি মানে একটা মেশিন দিয়ে সেটা থ্রম্বাসটাকে, যেটা ক্লট করে গেছিল, সেই ক্লটটাকে বার করে দেওয়া হয়। এই করলেই মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিক হয়ে যায় পেশেন্ট। আচ্ছা, তাহলে এই পদ্ধতিগুলো, এই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো আমাদের এখানে মোটামুটি অ্যাভেলেবল আছে। আছে। হ্যাঁ। এই চিকিৎসা পদ্ধতিগুলো যখন হচ্ছে, হওয়ার পর ধরুন সেই ব্যক্তিটা চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে আসলেন, বাড়ি ফিরে আসার পর কি কি প্রক্রিয়া থাকে, অর্থাৎ বাড়ির যারা ব্যক্তিরা রয়েছেন, মানুষেরা রয়েছেন, তারা কি কি পন্থা অবলম্বন করবেন সেই সময়? বাড়ি আসার পরে ডাক্তারবাবু যেভাবে বলে দেবেন, প্রেশার সুগার থাকলে প্রেশারের সুগার ওষুধটা খেতে হবে, তাকে ফিজিওথেরাপি শুরু করতে হবে। যখনই একটা স্ট্রোক হলে, ধরুন কারোর একটা বাঁ দিকটা প্যারালিসিস হয়ে গেছে বা ডান দিকটা প্যারালিসিস হয়ে গেছে, তখনই তাকে যেটা করতে হবে, হাতগুলো পাগুলো উনি হয়তো নাড়াতে পারছেন না, কিন্তু বাড়ির লোকজন বা যিনি থাকবেন অ্যাটেন্ডেন্ট, তাকে বলতে হবে যে আপনি প্রত্যেকটা জয়েন্ট মুভমেন্ট করাবেন, প্রত্যেক হাতের পায়ের প্রত্যেকটা জয়েন্ট মুভমেন্ট করাবেন। তাহলে কি হবে, যখনই এই হাতের পায়ের মুভমেন্টটা হচ্ছে, সঙ্গে সঙ্গে এই রিলেটেড যে ব্লাড সাপ্লাই যেখানে, সেটা বেড়ে যাচ্ছে, তার ফলে ব্লাড সাপ্লাই বাড়ার ফলে এটা তাড়াতাড়ি রিকভারি হচ্ছে। আর একটা কারণ হচ্ছে, যদি আমরা এরকম মুভমেন্ট না করাই, তাহলে কি হবে, হাতটা হয়তো স্টিফ হয়ে গেল বা পাটা স্টিফ হয়ে গেল, তাহলে হাতের যে মোবিলিটি, যে হাতের যে মুভমেন্ট আমাদের যেটা হচ্ছে, সেটা হয়তো মুভমেন্টটা তখন আর পরে করা যাবে না। সেই জন্য এটাকে বলে প্যাসিভ ফিজিওথেরাপি করে যেতে হবে। তাকে বারবার, পুরো শরীরেই করবে? হ্যাঁ, বিশেষ করে যে জায়গাটায় ওনার প্যারালাইসিস হয়েছে সেই দিকটা। এবং যেটা করতে হবে, বারবার ঘন্টায় ঘন্টায় ওটাকে পাশ ফেরাতে হবে, যাতে কোনো বেডসোর যাতে না হয়ে যায়। তার বেডসোর হওয়ার চান্স থাকছে, কেননা উনি তো হয়তো শুয়ে আছেন, শুয়ে থাকার ফলে একদিকে শুয়ে আছেন বা পিঠে হয়তো বেডসোর হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেই জন্য একবার এই পাশে একবার ও পাশে এইভাবে বেডসোর যাতে না হয়, সেটা চেষ্টা করতে হবে। তার যাতে নিউট্রিশন ঠিক মতো হয় দেখতে হবে, উনি গিলতে পারছেন কিনা, সোয়ালোইং রিফ্লেক্সটা চেক করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি উনি ঠিকমতো খেতে না পারেন, তাহলে কিন্তু তাকে রাইলস টিউব পরিয়ে খাওয়াতে হবে, নিউট্রিশন মেনটেন করতে হবে। তার ধরুন ইউরিন করতে পারছে না, তাহলে তাকে ক্যাথেটার করে রাখতে হবে। এইভাবে তার সাপোর্টিভ থেরাপিগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে অনেক দিন অবধি। আচ্ছা, আর যাদের ধরুন প্যারালাইসিস হচ্ছে না,
ধরুন একবার স্ট্রোক হয়েছে, খুব মাইল্ড বিষয়টি, সেক্ষেত্রে কি করণীয়, মানে কি হয় তখন? হয়তো দেখা গেল তার একটা রোগ আছে, তাকে বলে আমরা বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, TIA। এটাতে কি হয়, এটাতে ধরুন কিছুক্ষণের জন্য দেখা গেল তার একটু অজ্ঞান মতো হয়ে গেলেন, হুম বা কথাটা একটু জড়িয়ে গেল, আবার সেটা 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেল। হুম এইটাকে বলা হয় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। কারো যদি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয়, তখন তাকে কিন্তু খুব সাবধান হতে হবে, কেননা পরবর্তীকালে তার আবার স্ট্রোক হতে পারে। তার ব্লাড প্রেশার, তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, কোলেস্টেরল থাকলে কোলেস্টেরল লেভেল কন্ট্রোল করতে হবে। তাকে কিন্তু এইভাবে জিনিসটা যদি ঠিকমতো কন্ট্রোল করে রাখতে হবে। এবং যাদের স্ট্রোক হয়ে গেছে তাদের ক্ষেত্রেও ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল সব কন্ট্রোলে রাখতে হবে। আচ্ছা, আর এই পুরো প্রসেসটা যখন চলছে, ধরুন যে যে চিকিৎসাগুলো আপনি বলছেন সেগুলো যখন চলছে, অনেকের হয়, আমি শুনেছি নাক থেকে রক্ত বেরোয়, সেই বিষয়টি কি, মানে ওটা কি স্ট্রোকের সাথে রিলেটেড? স্ট্রোক হলে ওরকম হবে? নাক থেকে কেন রক্ত বেরোয়? অনেক সময় দেখবেন অনেকের নাক থেকে রক্ত বেরোচ্ছে। নাক থেকে রক্ত বেরোবার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হয়তো নাকে কোনো প্রবলেম আছে, লোকাল কোনো প্রবলেম আছে, সেখান থেকে রক্ত বেরোতে পারে। অনেক সময় দেখবেন হাই ব্লাড প্রেশার, এই হাই ব্লাড প্রেশার থেকে রক্ত বেরোচ্ছে নাকে, এপিস্ট্যাক্সিস হচ্ছে। সেই জন্য তখন ডাক্তারবাবুকে দেখাতে হবে, তার ব্লাড প্রেশার চেক করাতে হবে, ENT সার্জনকে দেখিয়ে নিতে হবে যে তার নাকে কোনো প্রবলেম আছে কিনা। এটা যদি করলেই তার ঠিক হয়ে যাবে আস্তে মানে আস্তে। এর সাথে কি স্ট্রোকের কোনো সম্পর্ক নেই? না, আচ্ছা, আর এরপর আপনি যখন আমরা আলোচনা করছিলাম তখন একটা শব্দ বললেন যে রিহ্যাবিলিটেশন, এই বিষয়টি কি স্ট্রোকের ক্ষেত্রে? রিহ্যাবিলিটেশন মানে একটা মানুষ ধরুন স্ট্রোক হয়ে গেলে, সে আর্নিং মেম্বার, হয়তো সেই আর্নিং মেম্বারটা যদি কারো স্ট্রোক হয়ে পড়ে থাকে, তাহলে তো তার একটা বিরাট বাড়ির একটা ক্ষতি, ফ্যামিলির ক্ষতি। সেই মানুষটাকে যত তাড়াতাড়ি পারা যায় সেটাকে তাকে আবার নর্মালাইজ করতে হবে। সেই জন্য তার এই যে যেটাকে বলছিলাম ফিজিওথেরাপি করা, তাকে ধরে ধরে হাঁটানো, হ্যাঁ, এই জিনিসগুলো করতে হবে। তাকে যদি কথাটা ঠিকমতো বলতে না পারে তাহলে স্পিচ থেরাপি করানো, সমস্ত এগুলো যদি ঠিকমতো করা, এই পুরোটাকেই বলা হয় নিউরো রিহ্যাবিলিটেশন। এই নিউরো রিহ্যাবিলিটেশন করতে করতে আস্তে আস্তে অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে। আর একটা মনে রাখতে হবে যে পজিটিভ কথা বলতে হবে। অনেক সময় কি হয়, উনিও খুব ডিপ্রেসড হয়ে যান, ধরুন কারোর একদিন একটা স্ট্রোক হয়ে গেছে, হুম তখন তো মানুষটা খুব ডিপ্রেসড হয়ে যাবেন, তো কিন্তু তাকে সবসময় এনকারেজ করতে হবে যে না, কিছু হয়নি। এই যে পজিটিভ যদি আমরা সবসময় বলতে থাকি এবং উনি যদি পজিটিভ ভাবতে থাকেন, তাহলে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি রিকভারি হয়। এটা এটা আমরা দেখেছি যে যে সমস্ত মানুষ খুব পজিটিভ হুম, থাকেন তাদের চট করে রোগও বেশি হয় না, হুম। তারা চট করে খুব রিকভার করেন। মানে পজিটিভিটি, এক কথায় ওই লাইফে একটা পজিটিভ, মানে কোনো থাকতে মানুষ হবে। যদি থাকেন সেটা হয়তো অনেক সাহায্য করে। ঠিক। সেটা যে আমাদের কোনো আমাদের টার্গেট হচ্ছে, এই ভারতবর্ষ আমাদের জিতেছে T20-তে, কিন্তু এখানে আমরা জিতেছি, খুব ভালো কথা, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে সারা পৃথিবীর মানুষের যাতে স্ট্রোক যাতে না হয়, হুম হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস থেকে যাতে মানুষ মুক্তি পায়, তাদের যাতে ডায়াবেটিস না হয়, যাতে হাইপারটেনশন না হয়, এবং যাদের হয়েছে তারা যেন ঠিকমতো কন্ট্রোলে রাখে। হুম। এইভাবে যদি কন্ট্রোল রাখা যায় তাহলে আমরা সারা পৃথিবীর মানুষ ভালো থাকবে। এই স্ট্রোক হওয়ার পর যাদের ধরুন এই প্যারালাইসিস হয়নি বা কিছু, তাদের সাধারণ জীবনযাত্রা কেমন হয়? তারা নর্মাল আস্তে আস্তে ফিরে আসে, মানে প্যারালাইসিস না হলেও সে নর্মাল লাইফ লিড করতে নর্মাল লাইফ পারছে? লিড করতে পারেন, এবং প্যারালাইসিস হওয়ার পরেও আস্তে আস্তে অনেকটা রিকভারি করে যান, অনেকেই আচ্ছা। রিকভারি করে যান, হাঁটাচলা করতে পারেন, তারা কাজও করতে পারেন, সবই করতে পারেন। মানে স্ট্রোক হওয়ার পরেও সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব এক সম্ভব, কথায়। সম্ভব, হ্যাঁ। আর এই যে সুস্থ হওয়ার পিছনে, স্ট্রোক হওয়ার পরেও একটা মানুষ যখন সুস্থ হচ্ছেন, একটা স্বাভাবিক জীবনে ফিরছেন, একটা স্বাভাবিক ছন্দে ফিরছেন, সেই সময় দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যে এই ব্যক্তিটির হয়তো স্ট্রোক হয়েছে, বা আমার নিজেরও যদি স্ট্রোক হয়েছে, আমি নিজে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবো যেগুলো আমার জীবনে প্রভাব ফেলবে? যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কারণে স্ট্রোক হয়, স্ট্রোক হওয়ার মেইন কারণ হচ্ছে কিন্তু প্রথমেই যেটা আমি বলছিলাম, হাই ব্লাড প্রেশার আনকন্ট্রোল আছে, বা ডায়াবেটিস আনকন্ট্রোল অবস্থায় আছে, বা কোলেস্টেরল আছে, সেটা হয়তো ওষুধপত্র খাওয়া হচ্ছে না বা বন্ধ করে দেওয়া হয়েছে, কারোর ধরুন ওয়েট খুব বেশি আছে, ওবেসিটি আছে, এই সমস্তগুলোকে বলা রিস্ক ফ্যাক্টর। এছাড়াও স্মোকিং, অ্যালকোহল, যত এইগুলো, এই হ্যাবিটসগুলোকে সব বন্ধ করতে হবে। তার বদলে ভালো ভালো হ্যাবিট তৈরি করতে হবে, যেমনি মেডিটেশন করতে হবে, রেগুলার হাঁটাচলা করতে হবে 0.5 ঘন্টা করে, ঠিক আছে? এইগুলো করতে পারলেই কিন্তু আস্তে আস্তে দেখা যাবে তার স্ট্রোক যদিও হয়ে থাকে সে খুব তাড়াতাড়ি রিকভার করবেন, এবং এটা যদি যারা রেগুলার ছোটবেলা থেকে করে আসবেন তারা রোগটাকে প্রিভেন্টও করতে পারবেন। কিন্তু এই যে আপনি হাই কোলেস্টেরলের কথা বললেন, উচ্চ রক্তচাপ, থাইরয়েড বা ডায়াবেটিস, এগুলো কিভাবে স্ট্রোকের সাথে সম্পর্কিত? মানে এগুলো তো আমাদের ব্রেনকে কিভাবে এফেক্ট করছে? যখনই হাই ব্লাড প্রেশার হচ্ছে তখনই হয় কি, আমাদের যে শিরাগুলো আছে, আর্টারিসগুলো আছে, হুম এই আর্টারিসগুলোর মধ্যে কোলেস্টেরল জমে যাচ্ছে,
যেমনি আমাদের ধরুন কলের পাইপের মধ্যে যদি মরচে ধরে যায় তাহলে জলটা কি ভালো করে ফ্লো করবে? জলটা ভালো করে আসবে না। একই ব্যাপারটা হবে, যদি আমাদের আর্টারিজগুলো ন্যারো হয়ে যায়, সরু হয়ে যাচ্ছে, ওখান থেকে ঠিকমতো ব্লাড ফ্লো করবে না। এখন আমাদের ব্রেনে যে আর্টারিজগুলো আছে ওখানটায় যদি ঠিকমতো ব্লাড ফ্লো না করে তাহলে কি হবে, হয়তো একটা জায়গায় ব্লক হয়ে গেল, সেখানে তাহলে যদি একটা জায়গায় ব্লক হয়ে যায় তাহলে কি হবে, অন্য জায়গায় ঠিকমতো ব্লাড সাপ্লাই পাবে না, তখন সেই এরিয়া ড্যামেজ হয়ে গেল। বা ধরুন একটা একটা আর্টারি সেটা হয়তো ছিঁড়ে গেল, রাপচার করে গেল, হেমারেজ হয়ে গেল, হেমারেজ হয়ে গিয়ে সেটা অনেকটা এরিয়াটা ড্যামেজ করে দিল। এই যে হেমারেজ যদি খুব বেশি সুপারফিশিয়াল হেমারেজ হয়ে গিয়ে থাকে, যদি দেখা যায় 3 সেন্টিমিটারের বেশি হয়েছে, তখন আমরা অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশন করতে বলি, নিউরোসার্জনকে দিয়ে সার্জারিক্যাল ইভাকুয়েশন করে ওই ক্লটটাকে বার করে দেওয়া হয়। কিন্তু এই যে স্ট্রোক, এটা কোন পর্যায় পর্যন্ত ঝুঁকি হতে পারে কারোর জন্য? শুধুই প্যারালাইসিস নাকি এর থেকেও আরো বড় কিছু? এটা কিন্তু ডিপেন্ড করছে তার কোন জায়গাটায় স্ট্রোকটা হয়েছে। যদি আমরা দেখেছি ব্রেন স্টেমে যদি হেমারেজ হয়, ব্রেন স্টেম মানে আমাদের ধরুন যেটা ভাইটাল সেন্টার, যেটা নাকি ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেশন সেটা কন্ট্রোল করছে, যার জন্য আমরা জেগে আছি, অ্যাওয়েক আছি, রেটিকুলার ফর্মেশন, যদি ব্রেন স্টেমে যদি হেমারেজ হয় তাহলে কিন্তু পেশেন্ট একদম ডিপলি আনকনসিয়াস হয়ে যায়। অনেকটা যদি হেমারেজ হয় তখন কিন্তু তার লাইফ থ্রেটনিং হয়ে যায়। বা ধরুন কারণ একটা সেরিবেলাম, আমাদের যে সেরিবেলাম মানে পেছন দিকে অক্সিপিটাল এখানটায় সেরিবেলামে যদি হেমারেজ হয় তখন ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বেড়ে যায়, সেটাও খুব অনেকটা প্রবলেম হয়ে যায়, তখন অপারেশন করতে হতে পারে। এইভাবে ডিপেন্ড করছে যে তার কতটা এরিয়া ড্যামেজ হয়েছে। যদি খুব অল্প এরিয়া ড্যামেজ হয়ে গিয়ে থাকে, অনেক সময় আমরা যেটা দেখি, অনেক সময় ল্যাকুনার ইনফার্ক্ট মানে খুব অল্প, সেটাতে অত কিছু হচ্ছে না, কিন্তু বড় এরিয়ার যদি ড্যামেজ হয়ে গিয়ে থাকে ব্রেনে, তাহলে কিন্তু সেটা লাইফ থ্রেটনিং হতে পারে। আচ্ছা, মানে মৃত্যু পর্যন্ত হতে পারে। আচ্ছা, আর যদি না হয় ঈশ্বরের আশীর্বাদে, তাহলে একদম সুস্থ জীবন চালিয়ে যাওয়াও সম্পূর্ণ সম্ভব, এটা এক্সপার্টরাও বলেন। ঠিক। আর এই যে স্ট্রোকটা হচ্ছে, ধরুন এই স্ট্রোকটা হওয়ার তো একটা লাইফস্টাইলে নিশ্চয়ই এফেক্ট রয়েছে। আমাদের জীবনযাত্রা কেন বাড়ছে, মানে লাইফস্টাইলের কারণে এই স্ট্রোক হওয়ার ঝুঁকি কতটা বাড়ছে? এবং যদি বেড়ে থাকে, লাইফস্টাইলের কারণে যদি স্ট্রোক কারোর হয়ে থাকে, তাহলে সেই ঝুঁকি হওয়ার কারণ কি কি এবং বাড়ছে কেন এটা দিন দিন? বাড়ছে তার কারণ হচ্ছে আমাদের ধরুন এখন যে লাইফস্টাইলটা হয়ে গেছে, আমরা সবসময় বিজি হচ্ছে ল্যাপটপ, মোবাইল, হ্যাঁ এইভাবে ডিজিটাল, আমরা কোনো এক্সারসাইজটা করছি না। আমরা যখন তখন জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছি, যখন তখন খেয়ে নিচ্ছি, তার ফলে কি হচ্ছে, ওবেসিটি হয়ে যাচ্ছে। তাহলে হাই ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, ডায়াবেটিসের সংখ্যা বেড়ে যাচ্ছে, ওবেসিটির সংখ্যা বেড়ে যাচ্ছে, ইরেগুলার লাইফস্টাইল হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই যেটা বলছিলাম যে কোলেস্টেরল জমে যাচ্ছে, আর্টারিজগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে ভিতরে, এই লাইফস্টাইলের জন্য কি হচ্ছে, তার এই এফেক্টের জন্য হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস হওয়ার ফলে, আনকন্ট্রোল হওয়ার ফলে তার স্ট্রোক হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে যুবকদেরও, যুবক যুবতীদেরও অনেক কম বয়সে 23, 24, 25 বছর বয়সেও স্ট্রোক হচ্ছে, তারা এমন কি লাইফ লিড করছে? মানে তারা তো হয় কেউ পড়াশোনা করছেন, নয় চাকরি বাকরি করছেন, তাদের এমন কোথায় লাইফস্টাইলে ভুল থাকছে যে ভুলের জন্য তাদের এই স্ট্রোক পর্যন্ত যেতে পারে? আপনি দেখবেন এখন অনেক অল্প বয়স্ক, ধরুন 18-19 বছরে দেখবেন বয়সের ওজন দেখবেন 80-90 কেজি হয়ে গেছে, ওবেসিটি হয়ে গেছে, তাদের হয়তো ডায়াবেটিস হয়ে গেছে, তাদের হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, যেটা হবার কথা না। এই ল্যাক অফ এক্সারসাইজ, জাঙ্ক ফুড, এই সমস্ত কারণে কিন্তু এই লাইফস্টাইলের জন্য কিন্তু এই যে প্রবলেমগুলো হচ্ছে, তার ফলেই কিন্তু অনেক অল্প বয়সে স্ট্রোক হয়ে যাচ্ছে অনেকে। এই যে লাইফস্টাইলের একটা ম্যাটার যেহেতু রয়েছে, আমি যদি বলি যে তাহলে আমি কোন কোন খাবার খাবো না, বা আমার লাইফস্টাইল কিরকম হলে আমার বয়স অনুযায়ী আমি যদি নিজেকেও এখানে বলি, তাহলে আমার যাতে স্ট্রোক না হয়, প্রিভেনশন আমি কি কি নেব? প্রত্যেকেই মনে রাখতে হবে তার যতটা ওয়েট আছে সেটা খেয়াল রাখতে হবে, কিনা ওয়েটটা কতটা আছে। যদি দেখা যায় যে ওয়েটটা বেশি আছে, তাকে কম পরিমাণে খেতে হবে, মানে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ব্যালেন্স ডায়েট খেতে হবে। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয়, আমার বয়স অনুযায়ী আমার ওয়েট যদি 50 হয়, তাহলে সেটা কি মানে কিভাবে ধরবো? এটাকে আমি কিভাবে বুঝবো যে না ওয়েট ঠিক আছে? আপনার হাইট অনুযায়ী আপনার মোটামুটি 55 কেজি থাকলেই ঠিক আছে। আচ্ছা, কাজে কারো দেখা গেল যে আপনার হাইটেই একজনের ওয়েট হয়তো 75 কেজি, তার মানে 20 কেজি প্রায় বেশি আছে। এই 20 কেজিটা খাওয়া দাওয়া কমিয়ে, ডায়েট রেস্ট্রিকশন করে, হাঁটাহাঁটি করে কমাতে হবে, প্রতি মাসে মাসে কমাতে হবে। এগুলো কমাতে পারলেই দেখা যাবে আস্তে আস্তে
এই যে লিভারে ফ্যাট জমে যাচ্ছে, ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, প্রবলেমগুলো হয়ে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা, আরো একটা বিষয়, আমি আমার এরকম অনেক বন্ধু বান্ধব আছে যাদেরকে দেখেছি খাওয়ার সময় প্রচন্ড পরিমাণে ঘামছে, সেটা কি কোনো ধরনের সিমটম হতে পারে স্ট্রোকের? না, তাহলে মানে ওই বিষয়টা কেন হচ্ছে, মানে এটা মাথা হচ্ছে থেকে হচ্ছে? আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম আর সিম্প্যাথেটিক সিস্টেম দুটো আছে। আচ্ছা। এই সিম্প্যাথেটিক সিস্টেম ওভার অ্যাক্টিভিটির জন্য এই ঘাম, এই প্রবলেমগুলো হয়। কারণ অনেক সময় অনেকে দেখবেন হাত টাত ঘেমে যাচ্ছে বা ঘেমে যাচ্ছে, এটা থাকে। এটার জন্য কোনো চিকিৎসা দরকার হয় না। যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার মেডিটেশন। রেগুলার মেডিটেশন করলে কি হবে, আমাদের জীবনে একটা ব্যালেন্স আছে। ব্যালেন্স কি ওয়ার্ড, জীবনের কি ওয়ার্ড হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্স যখনই আসবে, মানে অ্যাক্টিভিটি এবং মেডিটেশন, এই দুটো যখনই ব্যালেন্স চলে আসবে, তখন দেখবেন আর এই প্রবলেমগুলো হচ্ছে না। তাহলে আমার প্রত্যেক দিনের রুটিন কি হওয়া উচিত, মানে কিরকম হলে আমি আমার কাজের পাশাপাশি একটা সুস্থ জীবন? আপনি সকালবেলা উঠলেন, ঘুম থেকে উঠলেন, আপনি আধ ঘন্টা হাঁটলেন, তারপরে 15 মিনিট আপনি মেডিটেশন করলেন। তারপরে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি পড়াশোনা নিয়ে বসে গেলেন, আর আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনি চাকরির কাজে বেরিয়ে গেলেন। আপনি খাওয়া দাওয়া টাইম মতো করলেন, আবার রাত্রিবেলা ফিরে এসে আবার আপনি মিনিট 15 মেডিটেশন করলেন, এবং আপনি বেশি রাত্রেবেলা ডিনার না করে তাড়াতাড়ি খেয়ে নিলেন, জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করলেন, ফ্রুটস ভেজিটেবলস এগুলো খেলেন, কম করে খেলেন। সবসময় মনে রাখতে হবে কম করে খেতে হবে, হ্যাঁ, তাহলেই কিন্তু আপনি ভালো থাকবেন। এই যে মাছ মাংস, যারা ননভেজ বেশি পছন্দ করেন, হয়তো 3 বার খাচ্ছেন, 3 বারই ননভেজ খাচ্ছেন, এইটা কি কোনো প্রকার সমস্যার কারণ হতে পারে? এতটা খাওয়া উচিত না অ্যাকচুয়ালি। আমাদের ধরুন যতটা লাগে, আমাদের একবার বা ম্যাক্সিমাম 2 বার, সব দিন 2 বার না খেলেও কোনো অসুবিধা নেই। একবার যদি আমরা আমিষ খাই তাহলে সেটাই যথেষ্ট। এবং তার সঙ্গে সঙ্গে যেটা মনে করে রাখতে হবে যে কার্বোহাইড্রেটের পরিমাণটা কম, তার সঙ্গে থাকবে ভেজিটেবলস, থাকবে ফ্রুটস, থাকবে নাটস, থাকবে, সবই থাকবে। ব্যালেন্স ডায়েট এটা ফলো করতে হবে। আচ্ছা, আরো একটি বিষয় রয়েছে যে আমরা যে ধরনের লাইফস্টাইল, আমাদের অন্তত 24 বছর বয়সের ছেলে মেয়েরা, তারা রীতিমতো 10-12 ঘন্টা চাকরি করছেন, তাদের কাছে স্ট্রেস একটা বড় বিষয়। হয়তো সে সকাল থেকে রাত অব্দি কাজ করছে, সেটা তো তার উপর একটা মেন্টাল স্ট্রেস তৈরি হচ্ছে। সেই মেন্টাল স্ট্রেসটা মানে কতটা দায়ী হতে পারে স্ট্রোকের জন্য? স্ট্রেস কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই স্ট্রেস হওয়ার ফলে কি হচ্ছে, অনেকের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে। এই স্ট্রেসটা যাতে না হয় সেই জন্য আপনি রেগুলার যদি মেডিটেশন করেন, যোগ প্রাণায়াম করেন, তাহলে হবে কি, আপনার মনটা সবসময় শান্ত থাকবে, কোনো কিছুই তখন আপনাকে এফেক্ট করবে না, এবং আপনার এই যে যাই আপনার আসুক না কেন জীবনে, সেটা আপনার কোনো প্রবলেম হবে না, এবং আপনার এই যে স্ট্রেস থেকে আপনি একদম মুক্ত হয়ে যাবেন। এটা করলে আপনি অনেক ভালো থাকবেন। আচ্ছা, আর এই মেডিটেশন বা একটা সুস্থ লাইফস্টাইল, সেটা তো আমরা মানে প্রত্যেকটা আলোচনার মধ্যেই আনি, কারণ লাইফস্টাইল এতটাই গুরুত্বপূর্ণ বর্তমান সময় দাঁড়িয়ে, যে এই লাইফস্টাইলটা অনেক কিছুর উপর নির্ভর করে। মানে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য, আমাদের সৌন্দর্য, প্রত্যেকটা কিছু, মানে এমন বাদ কিছু নেই যে কোনো কিছুর ওপর হয়তো লাইফস্টাইল এফেক্ট করে না। মানে আমি আজ পর্যন্ত যে কজন ডক্টরসদের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকটা বিষয়ে, মানে যে কটা রোগ নিয়ে কথা হয়েছে, প্রত্যেকটা বিষয়ে লাইফস্টাইলকে একটা বড় ফ্যাক্টর বলেছেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রিভেনশন বেটার দ্যান কিওর। মানে আপনি অসুস্থ হওয়ার আগে থেকে বিষয়টাকে প্রিভেন্ট করা, এটা অবশ্যই আপনিও মানবেন, কারণ ঠিক প্রত্যেক ডক্টরসদের এই বিষয়টা আমি শুনেছি, তারা এই শব্দটা বলেন যে প্রিভেনশন বেটার দ্যান কিওর। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে আমি যদি একটু দর্শকদের জন্য আপনাকে বলি যে কোনো যদি টিপস, মানে কোনো যদি গাইডলাইন আপনি দিতে পারেন, যে এই গাইডলাইনগুলো মেনে চললে হয়তো আপনার স্ট্রোক হবে না, সেসব কোনো গাইডলাইন যদি থাকে। গাইডলাইন 1 নম্বর হচ্ছে যে আপনি মাঝে মধ্যেই চেক করাবেন যে আপনার অ্যাটলিস্ট বছরে একবার আপনার ব্লাড প্রেশারটা কেমন আছে, আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার কোলেস্টেরলটা কতটা আছে, আপনার ওয়েট কতটা আছে। এটা যদি আপনি চেক করান এবং আপনার যদি এগুলো ধরা পড়ে কোনো একটা রোগ, তাহলে সেটাকে কিন্তু আপনি চিকিৎসা ঠিকমতো করাবেন। আপনি ওষুধ খেয়ে কিছুদিন ওষুধ খেয়ে বন্ধ করে দেবেন না। দেখা যাচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার থাকে তারা অনেকেই ওষুধ কিছুদিন খেয়ে বন্ধ করে দেন, এটা বন্ধ করলে ক্ষতি। এবং আপনি এই সঙ্গে সঙ্গে আপনি যেরকম নিজের কাজ করছেন, সঙ্গে সঙ্গে আপনি ইন্টেন্সলি আপনি প্রে করবেন অপরের জন্য। এখন আমাদের সারা পৃথিবীতে যে প্রবলেমটা চলছে, আমাদের এখন দরকার সারা পৃথিবীর জন্য ওয়ার্ল্ড প্রেয়ার সার্কেলে যোগ দেওয়া, এবং আমাদের সেটা আমরা ঘরে বসেই করতে পারি। নিজেদের মনে মনে আমরা ইন্টেন্সলি যদি আমরা প্রে করি, আমরা যদি মানুষকে ভালোবাসি, আমরা যদি মানুষকে হেল্প করি, তাহলে দেখবেন আপনার মনটাও ভালো থাকছে। কাজে এই যে ব্যাপারটা আমাদের সব কিন্তু ইন্টারলিঙ্ক। যেরকম ধরুন একটা এই যে বাল্ব জ্বলছে, বাল্ব, এই বাল্বের মধ্যে কি আছে, ইলেকট্রিসিটি আছে। ইলেকট্রিসিটিটা অফ হলে মানে সবকিছু অন্ধকার।
সেরকম আমরা প্রত্যেকেই কিন্তু ইউনাইটেড। আমরা এই বডি বাল্ব, এই আমাদের যদি লাইফ ফোর্সটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর কিছু থাকবে না। সেরকম আমরা সেই যে এক যে অলমাইটি পাওয়ার, অলমাইটি যে আমাদের যে কানেক্ট করে আছেন, তাকে অলমাইটির সঙ্গে আমাকে প্রে করতে হবে, আমাকে সারেন্ডার করতে হবে এবং মানুষের জন্য যতটা পারা যায় হেল্প করতে হবে এবং আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে আমরা অন্য মানুষকে আরো হেল্প করতে পারি এবং আনকন্ডিশনাল লাভ, এটা খুব ইম্পর্টেন্ট জীবনে। তাহলে অবশ্যই বুঝতেই পারছেন আপনারা যে স্যার যেমনটা বললেন যে সবার আগে নিজেকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে, নিজের মস্তিষ্ককে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। তার কারণ আমরা যদি নিজেকেই সুস্থ না রাখতে পারি তাহলে সমাজকে কিভাবে সুস্থ রাখবো? আমরা যদি প্রার্থনাই না করি একে অপরের জন্য তাহলে সমাজ ভালো থাকবে কি করে? আর সমাজকে সুস্থ রাখতে হলে অফুরন্ত ভালোবাসা লাগবে, ঈশ্বরের আশীর্বাদ লাগবে, আর তার জন্য আমাদের একে অপরের হয়ে প্রার্থনা করতে হবে যাতে আমরা প্রত্যেকে সুস্থ থাকি, ভালো থাকি। তাই আপনারাও সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন প্রত্যেকটি রোগ যেন যা হবে সেগুলো থেকে যেন আমরা ওভারকাম করতে পারি, একে অপরকে ভালো রাখতে পারি। আজকের জন্য হেল্পলাইন অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার।